গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের দূরে কোথাও পর্ব ৭। অপলা কেঁদে ফেলল। রানু বিস্মিত চোখে তাকিয়ে রইল অপলার দিকে। সে নিজেও নিজের আচরণে খুব অবাক হয়েছে। সে কেন এরকম করল? সমস্ত ব্যাপারটি ঘটেছে আলমের জন্য। আলম আজ না এলে এটা হতো না। তার আসার কারণেই রানু অস্থিরতায় ভুগছিল। খাতা ছিঁড়ে ফেলার পেছনে অন্য কোনো যুক্তি নেই। এমন ছেলেমানুষি একটা কাণ্ড রানু করতে পারে না। অপলা, আই এম সরি, কিছু মনে করিস না। অপলা টেবিলে মাথা রেখে কাঁদছে। রানু তার পিঠে হাত রাখল। হঠাৎ তার মনে হলো, অপলার মতো একটা মেয়ের সঙ্গে ওসমানের বিয়ে হলে বেশ হতো। এই কথাটি তার কেন মনে হলো কে জানে। ওসমান সাহেব বাথরুমে হাত মুখ ধুচ্ছিলেন। কালো রাতে তার ভালো ঘুম হয়নি। চোখ লাল হয়ে আছে, মাথা ভার ভার। এই অবস্থাতেই তাকে বেরোতে হবে। আজ অনেকগুলি কথা বলবেন। কলেজে যাবেন, প্রিন্সিপালকে বলবেন মাস্টারি আর করব না, আমি অসুস্থ, মাস্টারিতে মন বসছে না। রানুর কাছে যাবেন, রানুকে বলবেন বেশ কিছুদিনের জন্য তিনি গ্রামের বাড়িতে যাচ্ছে। নবীর কাছে যেতে হবে, নবী খবর পাঠিয়েছে, খুব দরকার। ওসমান সাহেব বাথরুম থেকে বেরিয়ে দেখলেন রানু এসেছে। সকাল ৭টায় হঠাৎ তার আসার কোনো কারণ নেই। কি ব্যাপার রানু? রানু সহজ-স্বরে বলল, তুমি একটা কাগজে লিখে দাও, হায় সখা, এ তো সর্বোপরি নয়, কুষ্পে কীট সম, এটা তৃষ্ণা জেগে রয়। তারপর নাম সই করো। কেন? দরকার আছে, এই নাও কাগজ। ওসমান সাহেব লিখতে বসলেন। লিখতে লিখতে বললেন, তুমি কেমন আছো রানু? রানু কিছু বলল না। ওসমান সাহেব বললেন, বাবার শরীর খারাপ করেছে, বেশ খারাপ। তাতে তো তোমার কোনো অসুবিধা হবার কথা নয়। অন্যের অসুখ বিসুখে তোমার কিছু যায় আসে না। তোমার উপন্যাসের পাত্রপাত্রীরা সুখে থাকলেই হবি। ওরা সুখে আছে তো? তিনি হেসে ফেললেন। হাসতে হাসতে বললেন, দাঁড়িয়ে আছো কেন? বসো। কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলে আমার ভালো লাগে না। দাঁড়িয়ে থাকার ভঙ্গিটি ছাগড়ার, আর বসার ভঙ্গিটি হচ্ছে সন্ধি। বসলেই সন্ধি হয়ে যাবে তোমার সঙ্গে? কেন অদ্ভুত কথাবার্তা বলে আমাকে ভোলাতে চাইছ? আমি অপলানো। ওসমান সাহেব কাগজ এগিয়ে দিলে। রানু দেখল শুধু ২টি লাইন নয়, বেশ কটি লাইন সেখানে লেখা। বিদায় অভিশাপ পুরো কবিতাটি তার মুখস্থ। বিয়ের রাতে কি মনে করে যেন সে কবিতাটি শুনিয়েছিল। হয়তো রানুকে অভিভূত করতে চেয়েছিল। রানু কি অভিভূত হয়েছিল? রানুর মনে পড়ল না। মিলি বসে আছে খুব স্বাভাবিক ভঙ্গিতে। মিলির বর এতটা আশা করেনি। তার ধারণা ছিল ডাক্তারের কাছে যাবার কথা শুনে সে রেগে উঠবে, হইচই করবে। ইদানিং সে খুব হইচই করছে, কিন্তু আজ সে বেশ শান্ত। সহজ সুরে পাশে বসা মহিলার সঙ্গে কথা বলছে। মহিলা পান খাচ্ছেন। তিনি নিশ্চয়ই পেশেন্ট নন। কোনো রোগী ডাক্তারের কাছে এসে এমন আরাম করে পান চিবোয় না। মিলি তার বরকে হাত ইশারা করে ডাকল। মতিও নড়ল না। কাছে গেলেই মিলি হয়তো চট করে রেগে যাবে। সহজ স্বাভাবিক ভাব মুহূর্তের মধ্যে মাটি হবে। মিলি নিজেই এগিয়ে এলো। হাসি মুখে বলল, আমাকে একটা পান এনে দিবে, পান খেতে ইচ্ছে হচ্ছে। ডাক্তারের কাছেও সে বেশ স্বাভাবিক রইল। মাথা নিচু করে শান্ত গলায় বলল, পান খাচ্ছে বলে রাগ করছেন না তো? ডাক্তার সাহেব হাসলেন। না, রাগ করব কেন? আমার বড় ভাই খুব রাগ করেন। তাই বুঝি? জি। কাউকে পান
খেতে দেখলেই তার নাকি গরুর জাবর কাটার কথা মনে পড়ে যায়। ভাইয়া এমনিতেই খুব গম্ভীর, কিন্তু মাঝে মাঝে এমন সব মজার কথা বলে। আপনি আমার ভাইকে চেনেন তো? হ্যাঁ, নামে চিনি। টিভিতে একবার দেখেছিলাম, কি একটা প্রোগ্রামে যেন এসেছিলেন। টিভিতে খুব লাজুক মনে হচ্ছিল। ওনার কোনো বই পড়েছেন? গল্পের বই পড়ার অভ্যাস আমার খুব কম। আমারও ভাইয়া আমাকে একটা উপন্যাস লিখেছে আমাকে নিয়ে, সেটি শেষ করতেও আমার 1 মাস লেগেছে। আপনি বোধহয় আমার কথা বিশ্বাস করছেন না। বিশ্বাস করব না কেন? কেউ বিশ্বাস করে না। মিলি হাইতুম। সন্ধ্যাবেলার দিকে তার একবার প্রচণ্ড ঘুম পায়। তারপর বাকি রাতটা কাটে জেগে। কি কষ্ট, কি কষ্ট। আপনার ভাইকে আপনি খুব পছন্দ করেন? হুম। আর কাকে পছন্দ করে? আর কাউকে না। কাউকে না? না। আমার এই কথাটিও আপনি বিশ্বাস করছেন না, তাই না? বিশ্বাস করব না কেন? আমার কেন জানি মনে হয় কেউ আমার কথা বিশ্বাস করে না। আমি অবশ্য খুব মিথ্যা কথা বলি। সে তো আমরা সবাই বলি, আমিও বলি। মিলি খানিকক্ষণ চুপ করে রইল। ডাক্তার সাহেব অপেক্ষা করতে লাগলেন। মিলি বলল, আপনি আমার সব কথাতেই সায় দিচ্ছেন, কারণ আপনার ধারণা আমি পাগল, তাই আমাকে না রাগাবার চেষ্টা করছেন। আপনার ধারণা ঠিক নয়। আপনি একজন সুস্থ মানুষ। আপনার কথায় সুন্দর লজিক আছে। একজন মানসিক রোগীর কথাবার্তায় কোনো লজিক থাকে না। প্রায় ওরা বুদ্ধিমানের মতো কনভারসেশন চালিয়ে যেতে পারে, কিন্তু লজিকে এসে আটকে যায়। আমি কিন্তু সত্যি সত্যি পাগল। ডাক্তার সাহেব হেসে ফেলল। মিলিও হাসল। এই ডাক্তারটিকে তার পছন্দ হয়েছে। ক্লিনিক থেকে বেরিয়েই মিলি বলল, আমার ভীষণ ঘুম পাচ্ছে, তাকিয়ে থাকতে পারছি না। মতিউর বলল, বাসায় যাচ্ছি, বাসায় গিয়েই ঘুমিয়ে পড়ব। সে তার স্ত্রীর হাত ধরল। অনেকদিন পর সে স্ত্রীর প্রতি অন্য এক ধরনের মমতা অনুভব করছে। অসহায় শিশুর জন্য যে ধরনের মমতা অনুভব করা হয়, সে ধরনের মমতা। মিলি বলল, আমার বাসায় যেতে ইচ্ছে করছে না। বাসায় না গেলে কোথায় যাবে? রাস্তায় ঘুরবে খানিকক্ষণ? না, আমাকে ভাবির বাসায় নিয়ে চলো। অনেকদিন ভাবিকে দেখি না, তাকে দেখতে ইচ্ছে করছে। কাল সকালে গেলে হয় না? সকালে ওনাকে পাওয়া যাবে না, অফিসে চলে যান। তাছাড়া এখন আমার যেতে ইচ্ছে করছে। সকালে হয়তো আর যেতে ইচ্ছে করবে না। ভাবির সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। কি কথা? মিলি জবাব দিল না। তার ঘুম পাচ্ছে। গাড়িতে উঠেই সে চোখ বন্ধ করে এলিয়ে পড়ল। কে জানে, আজ রাতে হয়তো তার গাঢ় ঘুম হবে। জেগে জেগে রাত কাটাতে আর ভালো লাগছে না। মতিউর নরম গলায় বলল, ডাক্তার সাহেবের সঙ্গে তোমার কি কথা হলো? তেমন কোনো কথা হয়নি, আমি পান খাচ্ছিলাম তো, তাই দেখে উনি খুব রেগে গেলেন। রাগলেন কেন? ভাইয়ার মতো স্বভাব, ভাইয়াও তো রাখত। বলেই মিলি হাসল। মতিউর আর কিছু বলল না। মিলিকে দেখে রানু খুবই অবাক হলো। এ কি অবস্থা তোমার মিলি? শরীরের এরকম হাল কেন? আমি পাগল হয়ে গেছি ভাবি। কি বলছো আবু তাবু? আসো, বিছানায় শুয়ে থাকো। তোমার এতটা শরীর খারাপ হয়েছে আমি জানতামই না। টগর চোখ বড় বড় করে দেখছে মিলিকে, অপলক তাকিয়ে আছে। মিলি বলল, ভাবি, ওকে বলো চলে যেতে। আজ রাতে আমি তোমার সঙ্গে ঘুমাবো। বলেই সে লজ্জিত ভঙ্গিতে হাসল। এই কথাটি সে দীর্ঘদিন পরে বলল। তার বিয়ের পরও সে বেশ অনেকবার অসময়ে চলে এসেছে রানুর কাছে। লজ্জিত ভঙ্গিতে বলেছে, ভাবি, আজ রাতে তোমার সঙ্গে ঘুমাবো। রানু হেসে বলল, ঝগড়া কিছু করেছ? না, ঝগড়া না, এমনি। ভাইয়াকে বলো অন্য ঘরে ঘুমাতে। আজ সারা রাত গল্প করব আমরা দুজন। কেমন ভাবি? হ্যাঁ, করব। গল্প গল্প অবশ্য করা হতো না, ছোঁয়ামাত্র মিলি ঘুমিয়ে পড়ত। নিশ্চিন্ত ঘুম।
আজ অনেকদিন পর মিলির আবার হয়তো পুরনো শখ জেগে উঠেছে। সারারাত গল্প করবার কথা বলবে, কিন্তু বিছানায় যাওয়া মাত্রই ঘুমিয়ে পড়বে। মতিউর মিলিকে রেখে যেতে রাজি হলো না। নিচু গলায় বলল, ওর শরীর খুব খারাপ। ও যে কি পরিমাণ বিরক্ত করে ধারণাও করতে পারবেন না। রাতে একজন ডাক্তার এসে থাকেন। আজ সে অনেক ভালো। কতক্ষণ এরকম ভালো থাকবে বলা মুশকিল। হঠাৎ করে এরকম হলো কেন? হঠাৎ করে হয়নি, ধীরে ধীরে হয়েছে। আপনি অনেকদিন পর দেখছেন বলে আপনার কাছে এরকম লাগছে। ডাক্তার কি বলেছে? তেমন কিছু বলছেন না। বলার মতো হয়তো কিছু নেই। আমি গাড়ি রেখে দিচ্ছি, ঘণ্টাখানেক বা ঘণ্টা দুয়েক পর পাঠিয়ে দিকে। মিলি বিছানায় শুয়েছিল। অপলা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। টগর অনেক দূরে বসে বসে তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে। মিলি টগরের প্রতি কোনো রকম উৎসাহ দেখালো না, যেন সে টগরকে চিনতে পারছে না। রানু বলল, তুমি কিছু খাবে মিলি? আমি কিছুই খাবো না, তুমি আমার পাশে বসো। তোমার শরীর এত খারাপ হয়েছে, আমাকে তুমি কিছু বলনি কেন? বললে তুমি কি করতে? মিলি একটা ছোট্ট নিঃশ্বাস ফেললে। থেমে থেমে বলল, আমার জন্য কেউ কখনো কিছু করে না। আমার মা করেনি, আমার বাবা করেনি। তুমি কেন করবে? তুমি তো বাইরের মেয়ে। রানু কিছু বলল না। চেয়ার টেনে মিলির পাশে এসে বসল। আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন একদিন বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিলেন। কারণ খুব সামান্য, মার একটা শাড়ি পরে ছাদে হাঁটছিলাম। বাবার ধারণা হলো পাশের বাসার একটা ছেলের সঙ্গে খাতির জমানোর চেষ্টা করছি। তুমি আমার কথা বিশ্বাস করছো তো ভাবি? করছি। আমি অবশ্য প্রচুর মিথ্যা কথা বলি, তবে মাঝে মাঝে সত্যি কথাও বলি। আমার হয়তো লেখক হওয়া উচিত ছিল, কিন্তু লেখক হয়ে গেল ভাইয়া, যে তার সারা জীবনে কোনো মিথ্যে কথা বলেনি। মজার ব্যাপার, তাই না ভাবি? মিলি তাকালো রানুর দিকে। সে হয়তো মনে মনে ভেবেছে এই জায়গাটিতে রানু আপত্তি করবে, কিন্তু রানু কিছু বলল না। মিলি বলল, ভাইয়া প্রসঙ্গে এই কথাটা কি আমি ঠিক বললাম ভাবি? বোধহয় ঠিক। তবে আমার কি মনে হয় জানো ভাবি? আমার মনে হয় সব মানুষের মিথ্যা বলার অভ্যাস থাকা উচিত। এতে অনেক ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। ভাইয়ার যদি মিথ্যে বলার অভ্যাস থাকতো, তাহলে তোমাদের আর এই ঝামেলা হতো না। রানু ঠান্ডা গলায় বলল, তোমার তো মিথ্যে কথা বলার অভ্যাস আছে। তোমাদের খুব ঝামেলা হয় না? হয়। মিথ্যা কথা বলা না বলার উপর কোনো সম্পর্ক নির্ভর করে না। মিলি একটা নিঃশ্বাস ফেলল। অপলা বলল, আপনার বাবা আপনাকে বাড়ি থেকে বের করে দিলেন, তারপর কি হলো সেটা বলো। আমার খুব শুনতে ইচ্ছে হচ্ছে। রানু বিরক্ত স্বরে বলল, ওইসব শুনে কি হবে? আহ, আমার খুব শুনতে ইচ্ছে হচ্ছে আপা। মিলি হাসি মুখে বলল, ব্যাপারটা খুব কষ্টের, কিন্তু এখন কেন জানি আমার হাসি লাগছে। বাবা আমাকে ছাদ থেকে ডেকে আনলেন, তারপর খুব স্বাভাবিক গলায় বললেন, যে ছেলেটিকে ভোলাবার জন্য তুমি এত সাজসজ্জা করে ছাদে হাঁটাহাঁটি করছো, তার সঙ্গে চলে যাও। এই বলেই দারোয়ানকে গেট বন্ধ করে দিতে বললেন। আমি গেটের বাইরে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার গায়ে ঝলমলে একটা শাড়ি, কিন্তু পায়ে কিছু নেই। খালি পায়ে ছাদে হাঁটছিলাম তো। তারপর তারপরটা শুনে কি হবে? বাদ দাও। বাবার স্বভাবই ছিল এরকম। আমাদের দুই ভাই বোনকে কি পরিমাণ কষ্ট যে দিয়েছেন। ভাইয়ার যখন প্রথম বই বের হলো, খুব হইচই হলো। অল্প দিনের মধ্যেই ভাইয়া বিখ্যাত হয়ে গেল। তখন বাবা ইংরেজিতে একটা বিশাল প্রবন্ধ লিখলেন, এবং সেই প্রবন্ধে প্রমাণ করলেন যে বইটা কোন এক ফরাসি বিখ্যাত উপন্যাসের দুর্বল অনুকরণ। মিলি শব্দ করে হাসতে শুরু করল। হাসতে হাসতে তার চোখে পানি এসে গেল। রানু
এই প্রথমবার মনে হলো নীলি বেশ অসুস্থ। বুঝলে ভাবি, আমরা দুজন খুবই কষ্ট করেছি। রানু কথা ঘুরাবার জন্য বলল, তোমার মেয়ে কেমন আছে? জানি না কেমন আছে, বোধহয় ভালোই আছে। জানো না মানে? ও তো আমার সঙ্গে থাকে না, এক এক সময় এক একজনের সঙ্গে থাকে। এখন আছে তার এক ফুপুর সঙ্গে। আমার তো মাথার ঠিক নেই, আমার সঙ্গে রাখতে ভরসা পায় না। কখন কি করে বসি। কয়েকদিন আগে আমার কাছে এনেছিল। আমি এমন ভাব করলাম যেন চিনতে পারছি না। আমি মাঝে মাঝে পাগলের ভান করি এবং বেশ ভালোই করি। মিলি আবার উঁচু স্বরে হাসতে শুরু করল। হাসতে হাসতেই বলল, ভাবি, আমি উঠব। এখনই উঠবে? হ্যাঁ, এসো, তুমি আমাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দাও। রানু বলল, টগরকে আদর করলে না? সবসময় তো আদর করতে। এখন আর আমার ছোট বাচ্চা কাচ্চা ভালো লাগে না ভাবি। টগর যাই, অপলা যাচ্ছি, কেমন? আবার এসো। না, আমি আর আসবো না। কেন? মিলি হাসতে হাসতে বলল, আর আসতে ইচ্ছে করবে না। অপলা হেসে বলল, মিলি বলল, আমার কথা তুমি বিশ্বাস করেছ, তাই না? মাঝে মাঝে আমি কিন্তু সত্যি কথা বলি। রানু মিলিকে ধরে ধরে সিঁড়ি দিয়ে নামালো। মিলি বলল, আমি নিজে নিজেই নামতে পারবো। আমাকে যতটা দুর্বল দেখাচ্ছে তত দুর্বল আমি না। আমি বেশ শক্ত। মাঝে মাঝে দুর্বল হবার ভান করি। কেন করো? যাতে ও আমাকে ভালোবাসে। মিলি আবার হেসে ফেলল। আদুরে গলায় বলল, আমার শুধু ভালোবাসা পেতে ইচ্ছে করে। রানু বলল, সে তো সবারই করে। মিলু শান্ত স্বরে বলল, না, সবার করে না। যেমন তুমি, তোমার কি করে? রানু জবাব দিল না। ভাবি, এখন বিদায়ী হচ্ছি, বকবক করে সবার মাথা ধরিয়ে দিয়েছি। পাগল মানুষ, কি করব বলো? রাত ৩টায় ফয়সল সাহেব একটা দুঃস্বপ্ন দেখে জেগে উঠলেন। তার ইদানিংকালের রাত স্বপ্নগুলি অস্পষ্ট, কিন্তু আজ রাতের স্বপ্ন অত্যন্ত স্পষ্ট। তিনি দেখলেন একটা প্রকাণ্ড নেকড়ের মতো জন্তু তাকে কামড়াচ্ছে। বা পায়ে কামড় দিয়ে এক টুকরো মাংস সে ছিঁড়ে নিল। তিনি জেগে উঠলেন বা পায়ে তীব্র ব্যথা নিয়ে। জেগে উঠেও তার মনে হলো সত্যি সত্যি তার পা থেকে নেকড়েটা বোধহয় মাংস ছিঁড়ে নিয়েছে। মাঝে মাঝে স্বপ্ন ও সত্যির সীমারেখা অস্পষ্ট হয়ে যায়। তিনি ভয় পাওয়া গলায় বিথিকে ডাকতে লাগলেন। বিথি এলো প্রায় সঙ্গে সঙ্গে। নরম স্বরে বলল, কি হয়েছে স্যার? স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? কি স্বপ্ন মনে নেই। তুমি ওসমানকে টেলিফোন করো দেখি। এখন অনেক রাত স্যার। সেটা কি আমি জানি না? তোমাকে যা বলতে বলেছি করো। বেশি টেলিফোন সেট সবার ঘরে দিয়ে এলো। ওসমান সাহেবকে পেতে দেরি হলো না। বিথি অস্পষ্ট স্বরে বলল, আপনি স্যারের সঙ্গে কথা বলুন। হ্যালো, ওসমান? হ্যালো, ওসমান? জি। কি ব্যাপার বাবা? ব্যাপার কিছু না। তুই কি করছিলি? ঘুমোচ্ছিলাম। রাত ৩টে বাজে। রাত ৩টে বাজলেই ঘুমাতে হবে এমন কোনো কথা নেই। রাত ৩টের সময়ও অনেকে জেগে থাকে। তা থাকে। আপনি কিছু বলবেন? হ্যাঁ, বলবো। আমি এই বাড়িটা বিথির নামে দানপত্র করতে চাই। করতে চান করুন। তা তো করবই। তার অনুমতি লাগবে নাকি? আমি করেই রেখেছি। আলমারিতে দলিল আছে। তোকে টেলিফোন করলাম এই জন্য যাতে পরে কোনো ঝামেলা না হয়। কি ঝামেলা হবে? তোরা যদি মনে করে বসিস আমার মাথা ঠিক ছিল না, কোর্ট কাছারি করা শুরু করিস, এসব কিছুই করব না। আপনার শরীর কি ঠিক আছে?
ফয়সাল সাহেব কিছু না বলে টেলিফোন নামিয়ে রাখলেন। বিথিকে বললেন, আমার মধ্যে যেসব খারাপ জিনিস আছে তার কোনোটাই আমার ছেলের মধ্যে নেই। ও ছোটবেলা থেকে আমাকে দেখে দেখে নিজেকে ঠিক করেছে। অবিশ্বাস্য ব্যাপার। মানুষ উল্টোটা করে, খারাপটাই শেখে। বিথি বলল, আপনার কি শরীর খারাপ লাগছে? লাগছে। তুমি একটা টেলিফোন করো অ্যাম্বুলেন্সের জন্য, হাসপাতালে নিয়ে যাও। চেষ্টা করে দেখো আরো কিছুদিন বাঁচিয়ে রাখতে পারো কিনা। ফয়সাল সাহেব চোখ বন্ধ করে আধশোয়া হয়ে বসলেন। গেটের পাশে দাঁড়িয়ে থাকা অন্ধ ভিখিরির ছবিটি তার সামনে ভেসে উঠল। ভিখিরিটির সঙ্গে একটা নেকড়ে বাঘ আছে। নেকড়েটির মুখ হাসি হাসি। পশুরা হাসতে পারে না, কথাটা ঠিক না। ছোটবেলায় ভালুকের খেলা দেখাতে একটা লোক এসেছিল, তার স্পষ্ট মনে আছে। ভালুকটা তার দিকে তাকিয়ে হাসছিল। ভয়ঙ্কর একটা দৃশ্য। তিনি প্রায় রাতেই এই ভাল্লুকটাকে স্বপ্ন দেখতেন। ফয়সাল সাহেব চোখ মেললে। বিথি টেলিফোন করেছে। কি সুন্দর লাগছে, কি চমৎকার একটা দৃশ্য। বিথি? জি স্যার। পাওয়া গেছে কাউকে? অ্যাম্বুলেন্স আসছে স্যার। কাউকে খবর দেওয়ার দরকার নেই, তুমি একাই আমাকে নিয়ে যাও। বিথি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। ফয়সাল সাহেব মারা গেলেন অ্যাম্বুলেন্সে। নিঃশব্দ মৃত্যু। বিথি তার হাত ধরে বসেছিল। সে পর্যন্ত বুঝতে পারল না। যেমন হাত ধরেছিল তেমনি থাকল। মিলি একাই কাঁদছে। ওসমান সাহেব লক্ষ্য করলেন বাবার মৃত্যু তাকে তেমন অভিভূত করতে পারছে না। অস্বস্তি লাগছে এই পর্যন্তই। তার মনে হলো এখন যদি কেউ বলে আপনার এখানে থাকার দরকার নেই, আপনি চলে যান, তাহলে তিনি খুশিই হবে। তার প্রচণ্ড চায়ের পিপাসা হচ্ছে। ফয়সাল সাহেবের শরীর সাদা চাদর দিয়ে ঢাকা। সাদা চাদর এখানে একটা রহস্যের সৃষ্টি করেছে। আড়াল মানেই রহস্যময়তা। গোলরুমে চশমা পরা একজন ডাক্তার এসে বলল, আপনারা সবাই এখানে ভিড় করেছেন কেন? বাইরে অপেক্ষা করুন, ডেড বডি নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। মিলি চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদছে। গ্রাম্য ধরনের কান্না, বিরক্তিকর। ওসমান সাহেব মৃদু স্বরে বললেন, চুপ কর মিলি। মিলি চোখ বড় বড় করে বলল, কেন চুপ করব, কেন? সবাইকে বিরক্ত করছিস। বেশ করছি। ওসমান সাহেব ডাক্তারের কাছে এগিয়ে গেলেন, যেন ক্ষমা প্রার্থনা করছেন এমন ভঙ্গিতে বললেন, আমরা এক্ষুনি ডেড বডি নেওয়ার ব্যবস্থা করব, আপনি কিছু মনে করবেন না। ডাক্তার তাকালো অবাক হয়ে, আপনি কে? যে মানুষটি মারা গেছেন আমি তার বড় ছেলে। ডাক্তার তাকিয়ে আছে, তার চোখে বিস্ময়। ওসমান সাহেবের মনে হলো শুধু বিস্ময় নয়, অভিযোগও আছে। যেন সে বলছে, তুমি মৃত ব্যক্তিদের ছেলে, অথচ তোমার চোখ শুকন। তুমি দিব্যি নিশ্চিন্ত ভঙ্গিতে হাঁটাহাঁটি করছো। তোমার বোনকে বলছো কান্না বন্ধ করতে। এটা ঠিক না। তিনি বারান্দায় চলে গেলেন। লম্বা বারান্দায় বহু লোকজন অপেক্ষা করছে। প্রতীক্ষা। প্রতীক্ষার মতো খারাপ আর কোনো কিছু নেই। এরা সবাই প্রতীক্ষা করছে। তিনি সিগারেট ধরালেন। ডেড বডি নেওয়ার ব্যবস্থা তিনি না থাকলেও হবে এবং ভালোভাবেই হবে। এর মধ্যে তার আর থাকতে ইচ্ছে করছে না। থাকার প্রয়োজনও নেই। এ সমস্ত কাজের জন্য প্রচুর উৎসাহী লোক আছে। এরা খুব আগ্রহ নিয়ে ছুটোছুটি করবে। আচ্ছা, তিনি তার কোন উপন্যাসে মৃত্যু বর্ণনা করেছেন? তিনি মনে করতে পারলেন না। তবে দীর্ঘ বর্ণনা কোথাও নেই। এটা প্রায় ১০০ ভাগ গ্যারান্টি দিয়ে বলা যায়। মৃত্যু ব্যাপারটি তিনি সবসময় ১-২ লাইনে সারতে চেষ্টা করেছেন। তার ধারণা তিনি একা নন। মৃত্যুর বর্ণনা খুব কম লেখকই দিয়েছে। সবার মধ্যে একটা পাশ কাটানের ভাব। প্রায় সবাই ফিলোসফি করার চেষ্টা করেছেন। মূল বর্ণনা তেমন নেই। শরৎচন্দ্রের দেবদাসেরও একই ব্যাপার।
শরৎচন্দ্র পাঠককে বললেন, মরণে ক্ষতি নাই। কিন্তু সেই সময় একটা শুভকর স্পর্শ কপালে আসিয়া পৌঁছে যেন একটা দয়াদ্র স্নেহময় মুখ দেখিতে দেখিতে জীবনের ইতি কয়। আপনি এখানে কি করছেন? কিছু করছি না। সবাই আপনাকে খুঁজছে। কেন? ডেড বডি বের করতে হবে না? বের করুন, আমাকে দরকার কেন? বেটে লোকটি অবাক হয়ে বলল, সে কি, আপনি ধরবেন না? কি ধরব? লাশ বের করার সময় ধরতে হবে না? না। আরে আপনি বলেন কি? বেটে লোকটির বিস্ময়ের সীমা রইল না। তার বিস্ময় দেখে ওসমান সাহেব অস্বস্তি বোধ করতে লাগলেন। লাশ বের করার সময় তার বোধহয় ধরা উচিত। এটা নিশ্চয়ই কোনো একটা সামাজিক নিয়ম। কুৎসিত সব নিয়মকানুন চালু আছে এই সমাজে। ওসমান সাহেব শীতল স্বরে বললেন, যা করতে হয় আপনারা করুন, আমাকে টানবেন না প্লিজ। লোকটা চলে গেল। শেষ মাথা পর্যন্ত গিয়ে পিছনে ফিরে তাকালো। তার মানে সে বড়ই অবাক হয়েছে, নিজের কানকে বিশ্বাস করতে পারছে না বলেই দ্বিতীয়বার তাকিয়েছে। তিনি ঘড়ি দেখলেন। ঘড়ি কি বন্ধ হয়ে আছে? মাত্র ৮টা বাজে। হাসপাতাল ছেড়ে চলে গেলে কেমন হয়? একটা রিকশায় উঠে চলে যাওয়া যায়। বাড়িতে গিয়ে অপেক্ষা করলেই হবে। ওসমান সাহেব, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দ্বিতীয় এই লোকটিকেও তিনি চিনতে পারলেন না। এও কি এসেছে তাকে নিয়ে যেতে? আমি এখানকার একজন ডাক্তার। আমার নাম নাজির। কেমন আছে? স্যার, ভালো আছি। আপনাকে প্রথম দেখে আমি চিনতে পারিনি। চেনা চেনা লাগছে। এখানে কি করছেন? কোনো পেশেন্ট আছে নাকি? হ্যাঁ, ছেলে। আমার বাবা মারা গেছে। ডাক্তার সাহেব একটু হকচকিয়ে গেলেন। সান্ত্বনা দেওয়ার ব্যাপারটা ডাক্তাররা একেবারেই পারে না। রোগীর মৃত্যু মানেই ডাক্তারদের পরাজয়। পরাজিত মানুষেরা কখনো গুছিয়ে কিছু বলতে পারে না। ওসমান সাহেব বললেন, আপনি আমাকে ১ কাপ চা খাওয়াতে পারেন নিশ্চয়ই? নিশ্চয়ই, নিশ্চয়ই। আসুন স্যার আমার সঙ্গে। আমাকে স্যার বলছেন কেন? ডাক্তার সাহেব হেসে ফেললেন। হাসিমুখে বললেন, আপনি আমার কাছে অনেক বড় ব্যক্তি। আপনার প্রায় লেখাই আমি ২-৩ বার পড়েছি। ওসমান সাহেব কিছু বললেন না। ডাক্তার সাহেব বললেন, আমার সৌভাগ্য আপনার সঙ্গে দেখা হলো। আমার অনেক কিছু জিজ্ঞাসা করার আছে আপনাকে। জিজ্ঞেস করুন। আজ না, অন্য একদিন। ডাক্তারের ঘরটি ছোটখাটো কিন্তু বেশ সুন্দর করে সাজানো। দেয়ালে সূর্যাস্তের সময় একটা জলরং ছবি পর্যন্ত আছে। ফুলদানিতে কিছু প্লাস্টিকের ফুল, এটা চোখে লাগে। প্লাস্টিক দিয়ে ফুল বানানোর বুদ্ধি মানুষকে কে দিল কে জানে। চায়ের কথা বলে এসেছি, আপনি স্যার আরাম করে বসুন। আরাম করেই বসেছি। তিনি ঘড়ি দেখলেন। ঘড়ি বোধহয় বন্ধ হয়ে আছে। এখনো ৮টা বাজে। কটা বাজে বলতে পারবেন ডাক্তার সাহেব? ৮টা? তাই নাকি? জি, ৮টা বেজে ২ মিনিট হবে। আমার ঘড়ি একটু স্লো। ওসমান সাহেব অত্যন্ত আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি একটা জিনিস লক্ষ্য করেছেন? মৃত্যু প্রসঙ্গ আমি মোটামুটি এড়িয়ে গেছি। আমার উপন্যাসগুলির কোনোটিতে মৃত্যু বিষয়ক কোনো বর্ণনা নেই। এটা তো স্যার ঠিক বললেন না। আপনার অন্যদিন উপন্যাসে মৃত্যুর দীর্ঘ বর্ণনা আছে। চমৎকার বর্ণনা। মা মারা যাচ্ছে, তার ছোট ছেলে ও বড় মেয়ে পাশে দাঁড়িয়ে আছে। ছোট ছেলেটার বয়স ৫ বছর, বড় মেয়েটির বয়স ১০ বছর। শীতের রাত। তিনি চমকে উঠলেন। তার মনে ছিল না এই দৃশ্যটি তিনি ব্যবহার করেছেন। ডাক্তার সাহেব বললেন, স্যার, বর্ণনা এত আন্তরিক যেন মনে হয় লেখকের চোখের সামনে এই ঘটনা পড়েছে। ওসমান সাহেব ছোট্ট নিঃশ্বাস
ফেলে বললেন, চোখের সামনেই ঘটেছে। ছোট ছেলেটি হচ্ছে আমি, আর বড় মেয়েটি আমার বোন। ওর নাম নীলাঞ্জনা। খুব কাব্যিক না। আমার মায়ের রাখা। ও মারা যায় 11 বছর বয়সে। কথা বলতে বলতে তার গলা ধরে এলো। দীর্ঘদিন পর তার চোখ ভিজে উঠল। মানুষের দুঃখগুলি কোথায় লুকানো থাকে? জানেন স্যার, চিনি হয়েছে? হ্যাঁ, হয়েছে। আপনার বোধহয় সিগারেট শেষ হয়েছে। সিগারেট আনিয়ে দেই? দিন। আপনার নামটা ভুলে গেছি। কি নাম বলেছিলেন যেন? নাজমুল, নাজমুল হক। নাজমুল সাহেব, চায়ের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি কি এখন কাইন্ডলি দেখবেন আমার বাবার ডেড বডি নেবার ব্যাপারে ওরা কতদূর কি করেছে? উনি 21 নম্বর বেডে ছিলেন। ডাক্তার সাহেব বের হয়ে গেলেন। ওসমান সাহেব দেখলেন 8:30। সময় সত্যি সত্যি থেমে গেছে। আইনস্টাইন সাহেবের থিওরি অফ রিলেটিভিটি কোথায় যেন পড়েছিলেন, ফাঁসির আসামির কাছে সময় ফ্লট হয়ে যায়। এক এক মিনিটও তাদের কাছে মনে হয় অনন্তকাল। সেই হিসাবে এরাই সবচেয়ে দীর্ঘজীবী মানুষ। ডাক্তার সাহেব সিগারেটের একটা প্যাকেট হাতে নিয়ে ঢুকলেন। মৃদু স্বরে বললেন, ওরা এখন বেরোচ্ছে। একটা অ্যাম্বুলেন্সের ডেড বডি নেওয়া হচ্ছে। আসুন স্যার, ওরা অপেক্ষা করছেন আপনার জন্য। ওসমান সাহেব উঠে দাঁড়ালেন। সিগারেট নিন স্যার। তিনি সিগারেট নিলেন। ধন্যবাদ জাতীয় কিছু বলা উচিত, বলতে পারলেন না। বলার বোধহয় প্রয়োজনও নেই। নজমুল সাহেব, যাই। স্যার, আবার দেখা হবে। অন্যদিনের কথাটা মনে করিয়ে দিয়ে ভালো করেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডাক্তার সাহেব কিছুই বুঝতে পারলেন না। ওসমান সাহেব থেমে থেমে বললে, অনেকদিন পর আপনি আমার বড় বোনের কথা মনে করিয়ে দিলেন। থ্যাঙ্কস। 9টার মধ্যে ফয়সাল সাহেবের বাড়ি মানুষজনে ভরে গেল। ঢাকা শহরে পরিচিত অর্ধপরিচিত সব আত্মীয় স্বজন চলে এসেছে। গেট দিয়ে ঢুকছে অত্যন্ত চিন্তিত ও বিষণ্ণ মুখে। কিছুক্ষণের মধ্যে তারা সহজ ও স্বাভাবিক হয়ে যাচ্ছে। একদল ঘুরে বেড়াচ্ছে অলস ভঙ্গিতে, অন্য একদল দারুণ ব্যস্ত। যদিও এতটা ব্যস্ততার কোনো কারণ নেই। সবাইকে খবর দেওয়া হয়েছে, পত্রিকার অফিসে নিউজ পাঠানো, ফটোগ্রাফার এসে ছবি তোলানো, অসংখ্য কাজ। ওসমান সাহেব দোতলার বারান্দায় চাদর গায়ে দিয়ে বসেছিলেন। তার একটু শীত শীত করছে। বিথি এসে বলল, আপনি ভিতরে গিয়ে বসুন না, শীত লাগছে তো। না, ঠিক আছে। মিলি কি করছে? ও শুয়ে আছে। জ্ঞান ফিরেছে? হ্যাঁ, ডাক্তার সিডেটিভ দিয়েছে, ঘুমিয়ে পড়বে কিছুক্ষণের মধ্যেই। আপনি কিছু খাবেন? 2 পিস কেক এনে দেই? দিন। বলেই তার লজ্জা লাগল। 2 ভাই বোনের একজন ঘন ঘন ফিট হচ্ছে, অন্যজন দিব্যি বসে আছে, কেক বিস্কুট খাচ্ছে। আপনি একটু মিলিকে ডেকে দিন তো। ওকে এখন আর ডাকাডাকি করবেন না, ঘুমোতে দিন। মিলির হাজবেন্ড কোথায়? উনি মিলির সঙ্গেই আছেন। ওনাকে ডেকে দিব? না, থাক। বিথি খানিকক্ষণ ইতস্তত করে বলল, ডেড বডি তো গ্রামের বাড়িতে যাবে। আপনি যাচ্ছেন তো সঙ্গে? গ্রামের বাড়িতে যাচ্ছে নাকি? হ্যাঁ, স্যার সেরকম বলে গেছেন। আপনি কি যাচ্ছেন সঙ্গে? কখন যাবে? কাল ভোরে। ট্রাক ভাড়া করতে গেছে। আপনি একটু কিছু মুখে দিয়ে নিচে গিয়ে বসুন। এভাবে বসে থাকাটা ভালো দেখায় না। নিচে গিয়ে আমি করবোটা কি? কিছু করতে হবে না, বসে থাকবেন। ওসমান সাহেব নিচে নেমে আসতেই নতুন এক উদ্দীপনা দেখা দিলেন। খাটের চারপাশে কয়েকজন দোয়া দরুদ পড়ছিলেন।
তাদের গলার স্বর হঠাৎ অনেকখানি উঁচুতে উঠে গেল। ওসমান সাহেব লক্ষ্য করলেন অনেকে রুমাল দিয়ে চোখ মুছলেন। সম্পূর্ণই লোক দেখানো ব্যাপার। তার বাবা এমন কোনো মানুষ ছিলেন না যার মৃত্যুতে পরিচিত মানুষজন চোখের জল ফেলবে। তিনি কঠিন প্রকৃতির মানুষ ছিলেন, কাউকে কখনো নরম স্বরে কিছু বলেননি। আশেপাশের প্রতিটি মানুষকে তুচ্ছ জ্ঞান করেছেন। তার মৃত্যুতে এত লোকজন রুমালে চোখ মুছছে, ব্যাপারটা হাস্যকর। ধূপকাঠি এবং আতরের গন্ধে ওসমান সাহেবের মাথা ধরে গেল। তবু তিনি বসেই রইলেন। লম্বা এবং রোগা ধরনের একজন মাওলানা সাহেব কোরআন শরীফ পড়ছেন। তার গলা অপূর্ব। লম্বা এবং রোগা ধরনের একজন কোরআন পাঠের মতো একটা ব্যাপার এত সুন্দর হতে পারে তা তার কল্পনাতেও ছিল না। পড়ার ভঙ্গিতে, গলার স্বরে কোথায় যেন একটা অপার্থিব কিছু আছে যা মন ছুঁয়ে যায়। তিনি চোখ বন্ধ করে ফেললেন। ওসমান, একটু শুনে যাও তো। তিনি চোখ মেললে। মগবাজারের সিদ্দিক সাহেব, তার দুঃসম্পর্কের চাচা। একটু বাইরে আসো আমার সাথে। তিনি বারান্দায় এলেন। সিদ্দিক সাহেব নিচু স্বরে বললেন, ঘরে আলমারির সব চাবি নিজের কাছে নিয়ে নাও, নয়তো হরিলুট হয়ে যাবে। হরিলুট হওয়ার মতো কিছু নেই। তুমি বললেই হলো নি, কিছুই জানো না তুমি। ক্যাশ টাকায় আছে 10-12 হাজার। দেখি না, দেখাদেখির কিছু নেই। আর শোনো, এই বাড়ি ভর্তি ফালতু লোকজন, এদের সরাবার ব্যবস্থা করো। কেন? পরে আর সরাতে পারবে না, গ্যাট হয়ে বসবে। দান করে গেছেন, হ্যান ত্যান 17 কথা বলবে। ওসমান সাহেব কিছু বললেন না। তোমার বলতে লজ্জা লাগলে আমি বলে দিব। আপনার বলার দরকার নেই। খুব দরকার আছে। তুমি ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারছো না। তাছাড়া শুনলাম বাড়িঘর সব নাকি ওই মেয়েকে দিয়ে গেছেন। হ্যাঁ, দিয়ে গেছে। একদম চেপে যাও, আমি দেখব ব্যাপারটা। তোমাকে চিন্তা করতে হবে না। ওসমান সাহেব আবার দোতলায় চলে এলেন। লিলি ঘুমায়নি, খুন খুন করে কাঁদছে। সে কি বাবার মৃত্যুর জন্যই এমন কাঁদছে, না পুরনো কোনো দুঃখের কথা ভেবে কাঁদছে? জানার কোনো উপায় নেই। নিজের মাকেই কখনো জানা যায় না, অন্যের মন জানার তো প্রশ্নই ওঠে না। ওসমান সাহেব সিগারেট ধরিয়ে হাঁটতে লাগলেন। খিদে লেগেছে। কটা বেজেছে কে জানে। বিথি এগিয়ে আসছে। অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছে না। কেন জানি ওসমান সাহেবের ইচ্ছে হলো বিথির মুখ ভালো করে লক্ষ্য করতে। গালে চোখের জলের কোনো চিহ্ন আছে কিনা, চোখ লাল হয়ে আছে কিনা। তিনি হাত ইশারা করে বিথিকে ডাকলেন। বিথি এগিয়ে এলে। কিছু বলবেন? ওসমান সাহেব নিতান্ত অপ্রাসঙ্গিকভাবে বললেন, অনেক দিন ধরে আমি কিছু লিখতে পারছি না। বিথি তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ কোনো কথা বলল না। ওসমান সাহেব বললেন, মেয়ে তো আমার কাছে খুব ছোট ব্যাপার বলে মনে হচ্ছে। আমার কষ্ট অনেক বেশি। বিথি কোমল স্বরে বললেন, আপনি রানু ভাবিকে নিয়ে আসুন, একটা গাড়ি নিয়ে চলে যান। ওকে এনে কি হবে? বাবার মৃত্যুর সংবাদটা অন্তত তাকে দিন, দেওয়া উচিত। টগরকে আনুন। ওসমান সাহেব রানুকে খবর দিতে গেলেন অনেক রাতে। রানু ঘুমিয়ে পড়েছিল। এত রাতে তাকে আসতে দেখে সে খুব অবাক হলো। চিন্তিত মুখে বলল, কি হয়েছে? বাবার মৃত্যুর সংবাদ দেওয়ার বদলে ওসমান সাহেব ক্লান্ত স্বরে বললেন, রানু, আমি কিছু লিখতে পারছি না। রানু অবাক হয়ে বলল, রাত 11টার সময় তুমি আমাকে এই খবর দিতে এলে? ওসমান সাহেব চুপ করে রইলেন। রানুর পেছনে পেছনে অপলাও এসে দাঁড়িয়েছে। তার চোখে মুখে কৌতূহল। সে বলল, কি ব্যাপার দুলাভাই? রানু কাটা কাটা গলায় বলল,
তো দুলাভাই ইদানিং লিখতে পারছে না, এই খবরটা দিতে এসেছে। দুলাভাই ভেতরে এসে বসে। ওসমান সাহেব বসবার ঘরে এসে ঢুকলেন। অনেকক্ষণ ইতস্তত করে বসলেন সোফায়। চাপা গলায় বললেন, টগর কি ঘুমোচ্ছে? রানু বলল, হ্যাঁ। ওর শরীর ভালো আছে? ভালোই আছে। এক কাপ চা খাওয়াতে পারো রানু? প্রচণ্ড শীত বাইরে। রানু কিছুই বলল না। অপলা বলল, আপনি আরাম করে বসুন, আমি চা নিয়ে আসছি। আপা, তুমি খাবে? না। খাও না একটু, 3 কাপ নিয়ে আসি, গল্প করতে করতে খাবে। রানু কড়া চোখে তাকালো অপলার দিকে। অপলা সেই দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করল। দুলাভাইয়ের হঠাৎ করে এই রাতের বেলা উপস্থিত হওয়াটা তার কাছে খুব ভালো লাগছে। কেমন যেন উৎসব উৎসব মনে হচ্ছে তার কাছে। সে হালকা পায়ে চা আনতে গেল। ওসমান সাহেব বললেন, রানু, এক গ্লাস পানি খাবো। রানু বলল, তোমার কি হয়েছে? আমার কিছু হয়নি। তোমাকে আমি খুব ভালোভাবে চিনি, অকারণে তুমি এত রাতে এখানে আসবে না। তোমার অহংকারে লাগবে। কি হয়েছে বলো? বাবা মারা গেছেন। কখন? রাতে। ঠিক টাইমটা বলতে পারবো না, খেয়াল করিনি। রানু দীর্ঘ সময় চুপচাপ দাঁড়িয়ে রইল। ওসমান সাহেব নিলিপ্ত ভঙ্গিতে সিগারেট টানতে লাগলেন। একসময় বললেন, হঠাৎ করে বেশ শীত পড়ে গেল, তাই না রানু? নাকি শুধু আমারই শীত লাগছে? শীত পড়েছে। রানু উঠে গিয়ে দরজা বন্ধ করল। খোলা জানালায় ঠান্ডা বাতাস আসছে। ওসমান সাহেব বললেন, তুমি কি যাবে আমার সঙ্গে? বাবা তোমাকে খুব পছন্দ করতেন। রানু ঠান্ডা গলায় বলল, একটা মৃত্যু সংবাদ দিতে এসে তুমি নিজের লিখতে না পারার খবরটা আগে দিলে। লেখাটা কি এতই জরুরি? তিনি কিছু বললেন না। রানু তীক্ষ্ণ স্বরে বলল, লেখকরা অন্য মানুষদের চেয়ে আলাদা, এটা আর যাই কেউ বিশ্বাস করুক, আমি করি না। আমি আলাদাভাবে এটা কখনো দাবি করিনি। দাবি করতে হবে কেন? আচার আচরণ দিয়ে তুমি বুঝিয়ে দিতে চাও তুমি আলাদা। তাই কি? হ্যাঁ, তাই। তোমার বাবা মারা গেলেন, এটা একটা ভয়াবহ ব্যাপার। অথচ তুমি নিতান্ত স্বাভাবিকভাবে এসে বললে, রানু, আমি লিখতে পারছি না। এর মানে কি? মৃত্যু খুবই স্বাভাবিক ব্যাপার। একজন লেখক লিখতে না পারলে বাংলা সাহিত্যের এমন কোনো ক্ষতি হবে না। বাংলা সাহিত্যের ক্ষতি নিয়ে আমি ভাবি না, আমি আমার নিজের কথাই ভাবি। এটা ঠিকই বলেছ। নিজেকে ছাড়া তুমি আর কিছুই ভাবতে পারো না। রানু উঠে দাঁড়ালো। ওসমান সাহেব বললেন, চলে যাচ্ছ নাকি? কাপড় বদলে আসি। যেতে হবে না? তোমার সঙ্গে গাড়ি আছে? আছে। মিলের গাড়ি নিয়ে এসেছি। ওরা গাড়ি কিনেছে নাকি? জানি না কিনেছে কিনা। তা জানবে কেন? অপলা চায়ের কাপ নামিয়ে মৃদু স্বরে বলল, দুলাভাই, আমার খারাপ লাগছে। আমি বুঝতেই পারিনি আপনি একটা মৃত্যু সংবাদ নিয়ে এসেছেন। তিনি দ্বিতীয় সিগারেট ধরিয়ে শান্ত স্বরে বললেন, তোমাকে অন্যরকম লাগছে কেন অপলা? কি রকম? একটু যেন অচেনা লাগছে। শালগায়ে দিয়েছি সেই জন্য। আপনি আমাকে শালগায়ে দেওয়া অবস্থায় কখনো দেখেননি। তোমরা কখন কোন পোশাক পরে কার সামনে গিয়েছ এটা কি মনে রাখো নাকি? অপলা লজ্জিত ভঙ্গিতে হাসল। হাসতে হাসতেই বলল, চাটা ভালো হয়েছে দুলাভাই? খুব ভালো হয়েছে। চমৎকার। বসো অপলা। অপলা বসল তার সামনে। তার মুখ হাসি হাসি, চোখ চিকমিক করছে। এর মানে হচ্ছে ওসমান সাহেবের চেহারায় কোনো দুঃখের ছাপ নেই। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের দূরে কোথাও, পর্ব ৭। গল্প পঠনটি ভালো লেগে থাকলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন, পাশে থাকুন। গল্প শুনুন।